আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দিব এক্সক্লুসিভ তথ্য। প্রথমে জানিয়ে দিব এবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে কফিন মিছিল করা হয়েছে। সেই সাথে আরও যে তথ্য জানতে পারবেন, এবার বিডিআর হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার 57 বার ফাঁসি হওয়া উচিত বলে মনে করেছেন এই আমানুল্লাহ আমান। আরও কি কি তথ্য দিয়েছেন এই 57 বার ফাঁসি হওয়ার বিষয়টিকে নিয়ে তা জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দিব অবশেষে নির্বাচনের ঘোষণা দিল কিন্তু ডক্টর ইউনূস। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন বার্তা দেন, কবে হতে পারে এই নির্বাচন। সে সাথে তিনি এবার ঘোষণা দিয়েছেন আগামী ঈদ নিজ দেশে করবে রোহিঙ্গারা, প্রত্যাশা প্রধান উপদেষ্টার। সে সাথে লাখো রোহিঙ্গার সাথে ইফতার করে আরও কি কি বার্তা দিলেন আন্তোনিও গুতেরেস দেশবাসীকে, তাও জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এবং সব শেষে জানিয়ে দিব এবার জামাতের আমিরের হুঁশিয়ারি বার্তা। রাজনীতি থেকে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আরও কি কি বিষয় তুলে ধরে কাদের ইঙ্গিত করে বার্তা দিলেন, ভিডিওর শেষ অংশে বিষয়টি তুলে ধরব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। একের পর এক ধর্ষণ রাহাজানি বেরিয়ে চলেছে। এই সকল বিষয় তুলে ধরে এবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিভিন্ন মহল। এবার ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। এ বিষয়টি নিয়ে কফিন মিছিল হয়েছে। মাগুরা শিশু ধর্ষণ হত্যা সহ সব ধরনের ধর্ষণের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ছাত্র নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন কফিন মিছিল করেছে। কফিন মিছিলে শুক্রবারের আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন অভিযুক্ত বাংলাদেশের ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি বলেন, বাংলাদেশ জনগণের দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের জনগণ সমস্ত গণতান্ত্রিক অধিকার হারিয়ে পর্যায়ে পরিণত হয়েছিল। জনগণের কোনো ন্যায্য দাবি মেনে নেয়নি। সে সময় দেখা যেত শত ব্যর্থতার পরেও জনদাবির আগ্রহ বা অগ্রাহ্য করত। এইভাবেই তথ্য দেয়। এদিকে ধর্ষণের মাত্রাও বেড়ে গেছে। এ সকল বিষয় তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি পদত্যাগ দাবি করেন তারা। এদিকে বিডিআর হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার 57 বার ফাঁসি হওয়া উচিত বলে মন্তব্য করেছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। আমানুল্লাহ আমান বলেন, শেখ হাসিনা আক্রোশের রাজনীতি করতেন। আক্রোশের বশবর্তী হয়ে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাদের গুম করেছেন। বিভিন্নভাবে অত্যাচার, জুলুম, নির্যাতনের পথ বেছে নিয়েছিলেন। একই সঙ্গে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে খুনি শেখ হাসিনা সহ তার সহযোগিতারা। এখন সেসব তথ্য বেরিয়ে আসছে। 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে শেখ হাসিনার নির্দেশেই। 57 সেনা কর্মকর্তার হত্যার দায়ে তারা 57 বার ফাঁসি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। বিএনপির গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা। তিনি বলেন, দেশে এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। ফ্যাসিস্ট খুনি হাসিনার যে বিদায় হয়েছে, দীর্ঘ 16 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। সেই আন্দোলন বিএনপির শীর্ষ নেতাদেরও হারিয়েছি। অনেকে গুম হয়েছে নেতারা। সর্বশেষ ছাত্র জনতা রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিবাদ আন্দোলনে যারা গুম হয়েছে তাদের ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। শেখ হাসিনা আবার দেশে ফেরত আসার সুযোগ নেই বলে মন্তব্য করে তিনি বলেন, হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। দেশ প্রতিনিয়ত গণতান্ত্রিক ধারায় ধাবিত হচ্ছে। গণহত্যার বিচার হচ্ছে, শেখ হাসিনার বিচার হবে। এই বাংলাদেশে খুনি শেখ হাসিনা ফিরে আসার আর কোনো সুযোগ নেই। তাকে বিচারের সম্মুখীন হতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধ থেকে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়তে হবে। খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আনিন্দ ইসলাম স্পষ্ট করে সভাপতিতে নানা ধরনের তথ্য দেন। আমানুল্লাহ আমান এক পর্যায়ে বলে দিয়েছেন যে বিডিআর হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনার 57 বার ফাঁসি হওয়া উচিত। 57 সেনা হত্যার দায়ে তার এই নির্দেশেই এই হামলাগুলো হয় এবং এই বিডিআর বিদ্রোহ হয়, যেখানে শেখ হাসিনা সরাসরি ইনভলভ ছিল। এমন বিষয় যখন পানির মতো পরিষ্কার, তখনও এই শেখ হাসিনা এবং তার অঙ্গ সংগঠনকে এখনও ধরাছোঁয়ার বাইরে। কাদের পলায় তাদের এখনও গ্রেফতার করা যাচ্ছে না, তা দেখার বিষয়। ভবিষ্যতে তাদের বিচার হবে কি না সেটাই এখন ভাববার বিষয়। এবার তুলে ধরতে যাচ্ছি অবশেষে নির্বাচনের বিষয়টি তথ্য জানালো কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার ছোট পরিসর হলেও নির্বাচন ডিসেম্বরেই হবে, বৃহত্তর হলে জুনে, এমন বার্তা তিনি এবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে দিয়েছেন। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো ছোট পরিসর সংস্কার চাইলে নির্বাচন ডিসেম্বরে হতে পারে, তবে বৃহত্তর পরিসরে হলে আগামী বছরের জুনে নির্বাচনে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সরকার এজেন্ডার প্রতি জাতিসংঘের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস।
তিনি আশা প্রকাশ করেন সংস্কারগুলো একটি অবাধ সুষ্ঠু নির্বাচন এবং দেশের প্রকৃত রূপরেখা ঘটাবে। এমন গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ সফরের জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনার আসার সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার এই সফর শুধু রোহিঙ্গাদের জন্য নয়, বাংলাদেশের জন্য সময় উপযোগী। প্রধান উপদেষ্টা গুতেরেসকে সংস্কার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করে বলেন, অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত ৬টি সংস্কার কমিশনের প্রতিবেদনের প্রতি ইতিমধ্যে প্রায় 10টি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছেন। অধ্যাপক ইউনূস বলেছেন, এবার রাজনৈতিক দলগুলো সংস্কার কমিশনের সুপারিশগুলোর বিষয়ে একমত হলে তারা জুলাই চার্টারে সই করবে, যা রাজনৈতিক, বিচারিক, নির্বাচন, প্রশাসনিক, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কারের বাস্তবায়নের একটি নীল নকশাও হবে। সে সাথে আগামী ঈদ নিজ দেশে করবে বলে রোহিঙ্গারা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রত্যাশা। রোহিঙ্গা যেন আগামী বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে জাতিসংঘের সাথে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইফতারে প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস অংশগ্রহণ করেন। রোহিঙ্গাদের উদ্দেশ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন তিনি। আল্লাহর কাছে দোয়া করি সম্মান বার যেন আপনারা নিজের বাড়িতে যাইয়া ঈদ পালন করেন, এভাবেই কিন্তু বার্তা দেন ডক্টর ইউনূস। এদিকে লাখো লাখো রোহিঙ্গার সাথে ইফতারের পর কি বার্তা দিয়েছেন এই মহাসচিব? কক্সবাজারে লাখো লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব। রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে অ্যান্টনিও গুতেরেস বলেছেন, বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে ফিরে যেতে চায়। এর জন্য মিয়ানমারের শান্তি পুনঃপ্রতিষ্ঠানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। জাতিসংঘ মহাসচিব বলেন, রাখাইন রাজ্যে গণহত্যার শিকার হয়ে রোহিঙ্গা শরণার্থীর ঢলে নেমে আসে বাংলাদেশে। মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে অনেকেই সাম্প্রতিক সময় এসেছে। 1 মিলিয়নের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এখনও বিশ্বের সহায়তা প্রয়োজন। তারা বাড়ি ফিরতে চায়। মিয়ানমার তাদের মাতৃভূমি নিরাপদ মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এই সংকটের প্রধান সমাধান। এভাবেই কিন্তু অ্যান্টনিও গুতেরেস তিনি বার্তা দেন। এবং সব শেষে এবার তুলে ধরতে যাচ্ছি এবার মিস্টার জামায়াতের আমির, তিনি কিন্তু কড়া বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, রাজনীতি থেকে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি নানাভাবে তথ্য দেন। জামায়াত ইসলামের আমির বলেন, রাজনীতিবিদদের সমালোচনা করতে বাধা নেই, তবে সব কিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থ। তিনি একই অনুষ্ঠানে বক্তব্য রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ সময় মাগুরার ধর্ষণের শিকার 8 বছরের বয়সী শিশুর কথা তুলে ধরে তিনি বলেন, গোটা জাতির মুখকে ছিন্ন ভিন্ন করে চলে গেছে আসিয়ার চেয়ে আরও ভয়াবহ ও নির্মম ঘটনা ঘটলেও তা সামনে আসে না। এসব অপকর্মের সঙ্গে জড়িত গণমাধ্যমের সুবিধাভোগীদের সঙ্গে আতাত করে আড়ালে থেকে যায় বলে মন্তব্য করেন তিনি। তবে রাজনীতি থেকে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে জামায়াতের আমির। এই বিষয়টি নিয়ে ব্যাপক কিন্তু আলোচনা হচ্ছে, যেখানে কথাটি কিন্তু একদমই সত্য। যেখানে দেশের স্বার্থ আছে সেখানে সবকিছুই বিসর্জন দিতে হবে। জামায়াতের আমির আরও নানা বিষয়ে তথ্য দেন। আগামী নির্বাচনে তারা কারো জোটে যাবে কিনা এ ব্যাপারেও কোনো সিদ্ধান্ত হয়নি।